আমার টার্গেটই একটা ছিল যে আমি আমার ভাই করে আমি মানুষের মতো মানুষ করব। ওরা তো আমার ভাই না, ওরা তো আমার সন্তান। সন্তান তো কখনো বাবার সাথে বেইমানি করতে পারে না। আমি জীবনে নিজে অনেক কষ্ট করছি, কিন্তু ওরা কোনো কষ্ট করব এটা আমি মানিয়ে নিতে পারতাম না। আজকে যদি আমার আপন মা থাকতো তাহলে তো আজকে আমার জীবনটা এই এবং সুন্দর সাজানো সংসারটা, সাজানো জীবনটা আমার এই তছনছ হইতো না। আমার শ্রম, আমার মানে কষ্টটা বৃথা যাবে না। আমার ভাইরা আমার সাথে এই কাজ করতে পারে না। আমি তখনও আমি আমার আপন ভাই বোনকে ভুল বুঝছি যে আমার আপন ভাই বোনে ওদের থেকে আমার আলাদা করার জন্য, আমার সংসারে ভাঙার জন্য এই কথাগুলো আমার বলে। সবাই আমার লাগে বেইমানি করলে আমার ভাইরা আমার লাগে বেইমানি করবো না, আমার মা আমার লাগে বেইমানি করবো না। আমার মোবাইলে এখনো নাম্বারটা সেভ করা জান ফাঁকে দিয়া আমি নাম্বার এখনো কাটি নেই। তুই যখন আমার মারিয়ে ফেলাবি তাহলে একেবারেই মারিয়ে ফেলাইতি। স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের স্টুডিও থেকে। আজ আপনাদের এক মানবিক গল্পের অমানবিক পরিণতি শোনাবো। বাংলাদেশের ভোলা জেলার গল্প এটি। সেই শহরের মনিরুল ইসলাম নামের এক ভদ্রলোক, যিনি তার ভাই এবং মা কর্তৃক প্রতারণার শিকার হয়েছেন। একটা বিশেষ সময়ে এসে সেই মনিরুল ইসলাম তাদের দ্বারাই প্রতারণার শিকার হয়েছেন। পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আমি আসছি ভোলা থেকে। আমার নাম মনিরুল ইসলাম মনির। আর আমার বয়স যখন 5 থেকে 6 বছর, 1990 সন, তো আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার 4 বছর পর আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করে 1994 সনে। এই বিয়ে করার পরে 95 সনে আমার একটা ভাই হয়, ওর নাম আলামিন আর ডাকনাম মুমিন। আমার নামের সাথেই মিলিয়ে রাখছে মুমিন। তো 97 সনে আমার আরেকটা ভাই হয়। তো এইভাবেই আমার বাবার সাথে আমাদের সংসার। আমার প্রথম ঘরে আমরা 5 ভাই 3 বোন, আর বাবা দ্বিতীয়বার বিয়ে করে, ওই ঘরে 2টা ভাই। তো 2008 সালে বাবা ক্যান্সার আক্রান্তে মারা যায়। জীবনী মারা যাওয়ার আগের দিন আমাকে বললো যে আমি তোমার জন্য কিছু করতে পারি নাই, তুমি ওদেরকে একটু দেখে রাখো। তো আমার বড় ভাই বা আমার বড় বোনেরা সবাই এস্টাবলিশ ছিল, ভালো পর্যায়ে ছিল, কিন্তু হয়তো বাবার আমাকেই মনে ধরছে আর আমি ওদেরকে দায়িত্ব নিয়ে এতদূর আনতে পারবো, আল্লাহর রহমত ছিল। তো আমি বাবারে কথা দিচ্ছি যে আমার মৃত্যু শেষ অবধি পর্যন্ত যতদিন আমি দিনতে বাঁচি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদেরকে দেখে শুনে রাখবো। বাবা মারা যাওয়ার 4 দিন পরে সবাই যখন বসছে ওদেরকে কি করবে, ওরা কিভাবে থাকবো, তা আমি সবার সামনে, আমি তো সবার ছোট তখন, 2008 সালে। মানে আপনি আপনার মায়ের পক্ষের যে 8 ভাই বোন আপনারা, তাদের সবার ছোট আপনি? সবার ছোট। এক পর্যায়ে আমি সবার বিপক্ষে হয়ে এই কথাটা বললাম যে আমি আমার মাকে আর আমার 2 ভাইকে আমি রাখবো, ওরাই আমার সংসারে থাকবে। বা আমিও আমার সংসার তো এখন তখন হয় নাই, আমি ওনাদের আমার মায়ের সংসারে আমি থাকবো আমার 2 ভাইরে নিয়ে। তো আমি ঢাকা চলে আসি। যাত্রাবাড়ি একটা টাইসের শোরুমে 2000 টাকা ছেলেতে ঢুকি। তো মানুষ বলে না যে সুখের দিনে কথাগুলো মানুষ ভুলিয়া যায়, মনে রাখে না, কিন্তু যখন ওই অতীতের কষ্টগুলো মানুষ কখনোই বলতে পারে না। আমার ওই মুহূর্তগুলো প্রতিটা সেকেন্ডে আমাকে একটা মানে বিষাক্ত সাপে মানুষকে কামড় দিলে যেমন লাগে, যেমন তীব্র যন্ত্রণা, ওই যন্ত্রণাটা প্রতিটা মুহূর্তে আমি ফেস করে চলি। তো আমি তখন তো বাবা মারা গেছে, মা অসহায়, ছোট 2টা ভাই নিয়ে কই যাইব, কই দাঁড়াইবো। তা আমি ওদের দায়িত্ব নিই। আমি ঢাকা থেকে সকাল মানে ভোরে বেরোইতাম বাসা থেকে। আমি একটা মেসে থাকতাম। তো বাসা থেকে ভোরে বের হয়ে বাজারে যাইতাম। ওই যে বেন্তিরা মানুষের বাসা বাড়িতে বাজার নিয়ে যেত না, তো আমি বলতাম যে স্যার আপনি আমারে দেন, আমি নিয়ে দিব। ও 60 টাকা দিয়েছে, আপনি আমাকে 20 টাকা দিয়েন। তো আমার তো টুর্কি ছিল না, ওরা তো টুর্কিত করে মাথাতে, মানে যতটুকু হাতের ওজনে ধরতে পারতাম, 20 টাকা 30 টাকা দিলে ওই টাকাটা জমাই আমি, মানে ওই যে একটা ইসের মধ্যে, হ্যাঁ ওদের বেন্তিদের তো ওগুলা থাকে, আমার তো ওগুলা না, আমার তো ওগুলা ছিল না, হাতে করে বাজার নিয়ে যেতাম। তো উনি জিজ্ঞেস করলো তুমি এই বয়সে এসে এত কষ্ট কেন করো, কার জন্য করো? তো পরে বললাম
এটা না আমার গর্ব লাগতো বলতে যে স্যার আমার বাবা মারা গেছে, আমার সৎ 2টা ভাই আছে, ওদেরকে আমি পড়াশোনা করাই। আমার পরে যে ভাইটা 7-এ কিংবা 9-এ আমার মনে আছে যে এই ক্লাসে পড়ে, আর ছোটটা 4-এ পড়ে। তো ও পড়াশোনা ভালো ছিল। আমার পরে যে ভাইটা, সৎ 2 ভাই তখন পড়াশোনা করছে, পড়াশোনা করে। বাবা যখন মারা যায় তাদেরকে ভরণ পোষণের পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্বটাও আপনার কাঁধে উঠে আসে। জি। তো আমি এইভাবে টাকাটা জমাইয়া ওদের জন্য কলম কাগজ মানে আমার সাধ্য করে যতটুকু আমার কুলায় মানে পারতাম আমি করতাম। তারপরে রাস্তা থেকে বোতল সংগ্রহ করিয়া, পেপার সংগ্রহ করিয়া এগুলা বিক্রি করতাম কেজি হিসাবে। সবাই যখন ঘুমাইতো বা বাসা কোনো লোক থাকতো না, তখন লুকিয়ে নিয়ে এগুলো বিক্রি করতাম। তো এইভাবে করি আমার জীবনটা আমি মানে চালিয়ে দিতেছি। মানে আরো 2টো পয়সা ইনকাম হলে আপনার মা 2000 টাকা বেতন, 2000 টাকা বেতনের সংসার জীবন কিভাবে চলে। তো আমি রাত্রে বেশিরভাগ সময় রাত্রে খাইতাম না, কারণ তখন আমার এখনো মনে আছে যে 1200 টাকা 3 বেলা খাওয়ায়, আমি 2 বেলা খাইতাম আর রাত্রে খাইতাম না। রাত্রে না খাইলে ওই টাকাটা 1200 টাকা ভাগ করলে যে টাকাটা বাঁচে 3 ভাগের 1 ভাগ, ওই টাকাটা আমি জমে পাঠাইতাম। আমার টার্গেটই একটা ছিল যে আমি আমার ভাই করে আমি মানুষের মতো মানুষ করব। আদর্শের দিক দিয়ে বলেন, আদব কায়দার দিক দিয়ে বলেন, স্নেহের দিক দিয়ে বলেন, একটা মানুষের সাথে সম্মান দিয়ে কীভাবে কথা বলতে হয়, যে মানে আমার একটা সন্তানকে বাবা যেভাবে মানুষ করে আমি ওইভাবে ওদেরকে মানুষ করছি। তো 2015 সালে আমার বিয়ে হয়, মানে বিয়ের কথাবার্তা চলে, কিন্তু আমি যে একটা পুরুষ মানুষ, আমার যে বিয়ে করতে হবে, আমার যে একটা সংসার হইব, এটা আমার মাথায় ছিল না। কারণ আমার ভাই, আমার মা, ওরাই আমার সংসার, ওরাই আমার জীবন। যখন আমার 30 কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে, তখন 31-32 বছর বয়স চলে 2015 সালে। সবাই বলে ওরা তো এখন মোটামুটি বড় হয়েছে। ওই ছোট ভাইটা অনার্স, ও ছোট ভাইটা মেট্রিক পাস করছে, ইন্টার পাস করছে, তারপর অনার্স পাস করছে, 3য় মিড থেকে মাস্টার্স কমপ্লিট করছে। ছোট যে 2 ভাই, তার মধ্যে বড় ভাইটা অনার্স পাস করছে, মুমিন, যেটার নাম মুমিন, তার নাম মুমিন। তো আর ছোটটার আমি মাদ্রাসা দিয়ে এসএসসি পাস করাইছি, দাখিল পাস করেছি, আর ইন্টার দিয়া মানে কলেজ দিয়ে ইন্টার পাস করাইছি। তো এখন মোটামুটি ও ভালো সেটেল হয়েছে, একটা চাকরি টাকরি করতেছে। তো আমি 2015 সালের 5ই অক্টোবর আমাদের এঙ্গেজ হয় পারিবারিকভাবে। আমার মা আর আমার এই 2 ভাইয়ের পছন্দে আমার বিয়ে হয়। আমার আপন ভাই বোন কিন্তু কেউ রাজি ছিল না, ওনারা মানে ফ্যামিলি দিক দিয়ে আমাদের সে একটু নিচে ছিল। যাক, আমি ওই প্রসঙ্গে যাইলাম না। তো আমার মায়ের পছন্দ আর আমার ভাইয়ের পছন্দে আমার পছন্দ। আমার একটা চিন্তাধারা ছিল যে আমার বউ থাকবে আমার মায়ের সাথে, আমার মার পছন্দ হইলে পছন্দ। আর আমি ওনার পেটে হইনি সত্য, কিন্তু আজ অব্দি পর্যন্ত উনি যে আমার সৎ মা, সমাজের দৃষ্টিতেও কাউকে বুঝতে দিইনি, বা নিজের আত্মায় অন্তর আমি কখনই বলিনি যে উনি আমার সৎ মা। আমার সাধ্য পরিমাণ যতটুকু চেষ্টা আমি ওনার জন্য করছি বা করে আসছি, জানি না সামনের দিকে আর কতটুকু আমি আগাইতে পারবো। তো এইভাবে আমার 2015 সালের 5ই অক্টোবর এঙ্গেজ প্লাস কাবিন হয়। আর 2016 সালের 22শে ফেব্রুয়ারিতে আমি ওনারকে তুলে আনি আনুষ্ঠানিকভাবে। তো মোটামুটি সংসার জীবন ভালোই চলে। ছোট ভাইরও সংসারে মোটামুটি টাকা টোকা দেয়। তো এর মাঝখানে আমার একটা বাবু হয়, ওর নাম রাখছি মুনতাসির ইসলাম ফারহান, ছেলে সন্তান হয়। কত সালে? 2018 সালে 27শে ফেব্রুয়ারিতে। এই করোনা যখন আসে, সারা বিশ্বে যখন করোনার মানে বহির্ভাব হয়, তখন লকডাউন দিছে না, তখন ও বাড়িতে গেছে। ছোট 2টা ভাই আর আমি তো বাড়িতেই। তো একটু বেশি কাছাকাছি ঘনিষ্ঠ ওরা। তা আমি জিনিসটা না মাথায়, কে ঘনিষ্ঠ? আমার ছোট ভাইটা যে মুমিন আর আমার ওয়াইফ। একটু ঘনিষ্ঠ। তো ঘনিষ্ঠ হইলেও জিনিসটা আমি বেশি একটা গুরুত্ব দিইনি, কারণ পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ওরা আমার কাছে। ওরা এমন কোনো ভুল করব না, মানে কেউ আমাকে বললেও, কেউ আমাকে বুঝাইলেও, আমার ভাই বোনও হয়তো অনেক সময় অনেক ইঙ্গিত দিয়ে কথা বলতো, বাড়ির মানুষে বলতো যে এগুলো ভালো না, এত মানে এত কাছে আসা, এত মিশামিশি ভালো না। বাড়ির মানুষ আমার ইঙ্গিত দিয়ে বললো, আমি এই জিনিসটা পাত্তাই দিতাম না, আমি বিশ্বাসই করতাম না যে ওরা এই কাজ করবে, কারণ ওরা তো আমার ভাই না, ওরা তো আমার সন্তান। তো কখনো বাবার সাথে মেনে করতে পারে না।
আমি কখনই কোনো কথা বললে ওরা বলতো বড় ভাবি তো মায়ের সমান, এটা আমরা কখনই সম্ভব না। দুষ্টামি ফাজলামি করলে গায়ে হাত দিলে থাপ্পড় টাপড় দিলে, কারণ আমার ওয়াইফ তো ওদের বয়সে ছোট, সম্পর্ক দিতে না বড়, তো ওরা নাম দিয়ে ডাকলে আমি মাইন্ড করতাম, এ নাম দিয়ে ডাকস কা, তো বড় ভাইয়ের বউ মায়ের সমান, আমি যার কখনো না দেখি। তো মানে দুষ্টামি করতাম, মানে শাসনও করতাম যেন ভাইরা মনে কষ্ট না পায়। আমি জীবনে নিজে অনেক কষ্ট করছি, কিন্তু ওরা কোনো কষ্ট করবো এটা আমি মানিয়ে নিতে পারতাম না, মানতে পারতাম না। নিজে ভালো একটা জিনিস খাইনি কখনো, ভালো একটা জিনিস ব্যবহার করিনি কখনো, ভালো একটা পোশাক ব্যবহার করিনি। ঈদে বাড়িতে গেছি নিজের জন্য শপিং না করিয়া ভাইগোর জন্য করছি। আমার একটা খালতো ভাই সম্পর্ক, আমার ফ্রেন্ড, ওর নাম আরিফ, ওর পাঞ্জাবি দিয়ে আমি ওর পুরান পাঞ্জাবি দিয়ে আমি ঈদ কাটাইছি। তারপরও নিজে একটা পাঞ্জাবি 500 টাকা 700 টাকা দামের পাঞ্জাবি কিনে আমি ঈদ কাটাই নাই। মায়ের জন্য করছি, ভাইগোর জন্য করছি, ওরাই আমার জীবনের সব। ওদের খুশি থাকা মানে আমি খুশি। তারপরে সবাই যখন বলা বলি করে তখন আমি মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, না পারি আমার ওয়াইফকে কিছু বুঝাইতে, না পারি আমার বাইরে কিছু বুঝাইতে। পরে ওয়াইফের মাঝে মধ্যে অনেক কথা মানে বোঝানোর চেষ্টা করছি যে তুমি এভাবে চলো, এইভাবে চলিও না। মানে নিজে ইচ্ছা মতন বাজারে যাইতো, নিজের স্বাধীনতাটাই বেশি, মানে ওইভাবে চলতো। আচ্ছা, একটা মিনিট আমি একটু সময় নিই আপনার কাছ থেকে। আপনি 2015 সালে বিয়ে করলেন, 16 সালে তুলে আনলেন। আপনি আপনার ওয়াইফকে ঢাকা নিয়ে আসেননি কেন? আপনি তো ঢাকাতে চাকরি করতেন। না, আমি ঢাকা নিয়ে আসি নাই। একে তো আমার মা ঘরে একা, সবাই বলবো যে আজকে আপন মা হলে তো পারতো না। আমার মা ঘরে একা, আর আমার বউ নিয়ে আমি সুখী সংসার করব বা ভোগ বিলাসিতা আরাম আয়েশ করব, এটা না আমি মানিয়ে নিতে, আমি মান পারিনি যে না আমার মা ঘরে একা থাকবে কেন। আমার ভাই বোনও বলছে ওর একটু নিয়ে যা, ওর একটু ঢাকা নিয়ে ঘুরে আন। তো হয়তো এক একজনে এক এক রকম ভাবে বুঝাইছে, না বউরা ঢাকা নিলে চোখ ফুটিয়া যাবো, চালাক হইয়া যাবো। তো ওইটা ভাবি নেই। আর আমি মায়ের সাপোর্ট দিতে গেলে দেখা গেছে এখানে আমার ওয়াইফ নিয়ে থাকলে টাকাটা একটু সমস্যা হয়ে যাবো। থাকুক, মার কাছে থাকুক, মা সেবা যত্ন করুক। পরিবারের জন্য টাকা পাঠাতে হয়। হ্যাঁ, যেহেতু আমি বিয়ে করছি, আমার সংসার হিসেবে পাঠাইতে হয় না, ওরাও দেয় টাকা টোকা, আমার ছোট ভাইরাও দেয়। তো তখন মানে ওই জিনিসটা হিসাব করতো না যে ওনার ওয়াইফ আছে, ওনার সন্তান আছে, আমরা কেন টাকা দিব। হ্যাঁ, 2016 সালে এবার করোনার সময়, অর্থাৎ 2001 সালের সময়ে আপনি বুঝতে পারলেন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ছোট ভাই মমিনের 2020 সালে সম্পর্ক চলছে। এটা কি আপনি বুঝতে পারলেন? আমি বুঝতে পারছি মানে ওর চাল চলন, ওর কথাবার্তা, ওর হাব ভাব, মানে একটা মানে নাস্তা টাস্তা রেডি করলে ওর জন্য স্পেশাল ভাবে দিত। তো ওই জিনিসটা না আমি মাইন্ড করতাম কি, আমার তো আরেকটা ভাই আছে, এবং কি যেই ভাইটার জন্য আমার শালি আনছি, আর 2 ভাই ছোট, তো মমিন আর আকবরের জন্য আমার শালি আনছি। একদম যে ছোট ভাই, তাকে আপনার শালির সঙ্গেই বিয়ে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কত সালে দিয়েছেন ওই বিয়েটা? ওই বিয়েটা দিছি 2020-21-এ, মানে করোনার ভিতরেই। আমার মা অসুস্থ ছিল, মা মারা যাইবো, মানে এরকম একটা পরে মা একটা বউ দেখে যাইবো, তার পেটের সন্তান একটা বউ নাই। তো চিন্তা করলাম শালিটাও মোটামুটি ভালো, তারপরে শ্বশুর শাশুড়িও ভালো দেখছি তখন। তো আরেক জায়গায় বিয়ে করলে দেখা গেছে ভাইরা মিল থাকবো না, আর বোনেরা মিল থাকবো, এই চিন্তা ভাবনা করি আমি আমার শালিরা আমার ভাইয়ের জন্য আনছি। আচ্ছা, একেবারে ছোটটাকে বিয়ে দিলেন, তাহলে মাঝখানে মমিনকে কেন বিয়ে দেন নাই? মাঝখানে মমিনকে বিয়ে দেই নাই কারণ ও মাস্টার্স কমপ্লিট করার পরে ভালো চাকরি করব কোম্পানি থেকে। ও জাপানিটা কোম্পানিতে চাকরি করে, থার্ড পার্টি আন্ডারে। তো ওইখান থেকে ওরে প্রাইভেট কার গাড়ি দিব, তারপরে 1 লাখ টাকা স্যালারি দিব, এরকম স্বপ্ন আমাকে দেখাইয়া ও বিয়েটা ও ক্যান্সেল করতো। আমি ভালো আপনারা বলছেন যে বিয়ে করবে, কিন্তু সে বিয়ে করতে চায় না। বিয়ে করার জন্য চাপ দিছিলাম, যেহেতু সব পারিবারিক ভাবে সবাই কথাগুলো কানাঘুষা করতেছে, ওর সাথে ওর একটা সম্পর্ক আছে, আমি বাড়িতে গেলে তেমন একটা উনি এলাউ করে না। আমার ওয়াইফ আমাকে তেমন একটা এলাউ করতো না। আমি যে স্বামী, তার কাছে একটা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা যা কিছুই বলেন, ওই জিনিসটা না এই করোনা পর থেকে আমার সাথে হইতো না। তো আমি এই জায়গা থেকেও আমি একটা পুরুষ মানুষ হয়ে এই জায়গা থেকে সেক্টিভাইজ করছি যে আমার ভাই বোনে যদি শোনে আমার আত্মসম্মান থাকবো না, আমার আত্মীয় স্বজন শুনলে আমার আত্মসম্মান থাকবো না। আমি এত কষ্ট করে ওদেরকে মানুষ করছি, ওদেরকে পড়াশোনা করাইছি, আজকে ওরা মানুষ এসে আজকে এই কাজগুলো যে করে, এগুলো আমি মানুষের কাছে মুখ রাখতে পারবো না। তখন আমি না কারো শুনেই নেই। তারপরে আপনার এই 2000 করোনার ভিতরেই একবার উনি চলে গেছে বাড়িতে। একদিন আমি ঢাকাতে, আমার শালি ফোন দিয়ে বললো যে ভাই আপনি বাড়িতে আসেন। কেন বাড়িতে আসবো? আপু থাকবো না মানে আপু চলে যাবো, আপু আপনার সংসার করবো না। এটা কেমন কথা? পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে
উনি থাকবেই না, অনেক কান্নাকাটি করে। মানে ওই দিন আমি যে স্বামী ওইটা ওনার মাথায় নাই, মানে অনর্গল, হ্যাঁ অনর্গল কান্নাকাটি করতেছে। পরে আমার শ্বশুরবাড়ি নিয়ে গেছি আমরা, তাও আমি কিন্তু ফ্লাশ করি নেই, বাড়ির মানুষের শুনবো দেখা শ্বশুরবাড়িতে নিয়ে পরে শ্বশুরে বুঝে টুঝে মিট করে দিছে। দেওয়ার পরে এইভাবেই চলতেছে সংসার জীবন। এখন যেহেতু আমি এখানে আসছি, আমার তো কোনো কিছু গোপন রাখলে তো আর মানুষ জানলো না। 4 বছর ধরে ওনার সাথে আমার সাথে শারীরিক কোনো সম্পর্ক নাই। 4 বছর ধরে, মানে 2000 আমি এই করোনা পর থেকেই আমি বাড়িতে গেলে বাচ্চাটা মাঝখানে শোয়ায়, তা আমি বলতাম যে ওরে মার কাছে দাও, ও এখন বড় হয়েছে না, তো কয় ওর ছাড়া, ও আমার ছাড়া ঘুমায় না। তা আমি ওনার শরীরে টাচ করলে উনি বলতো আমার শরীর খারাপ। তো মেয়ে মানুষ শরীর খারাপ হইতেই পারে, 1 দিন 2 দিন 3 দিন। সে যে আমাকে ঠকায় সেটা কিন্তু আমি বুঝিনি। আমি তাকে আজও বিশ্বাস করি, সে আমার বিশ্বাস নিয়ে খেলা করছে। আমি মানুষটা যারে ভালোবাসি, আমার জীবন দিয়ে ভালোবাসি, সে এখন অন্যের একজনের সংসার করে। আজও অবধি রাত আমি তার নিয়ে স্বপ্ন দেখি, সে ফিরে আসুক। সেটা আমি এখনো কামনা করি যে আমার জীবনে আমার মা ছিল না, বাবা ছিল না, একটা সন্তানের কাছে বাবা মা কি জিনিস সেটা আমি অনুভব করি। আমি চাই না আমার সন্তানের জীবনে কোনো কলঙ্ক আসুক, কোনো সৎমার ছায়া পড়ুক। সবাই বলে আবার বিয়ে করো, আবার তুমি বিয়ে করো, তোমার সংসার তুমি, তোমার জীবনে তুমি গোছায় নাও, তুমি কেন, ও চলে গেছে তুমি কেন ওরা নিয়ে ভাববা। কিন্তু সে আমাকে স্বামীর মর্যাদা নাই দেখ, আমার সন্তানটা নিয়ে ফিরে আসুক, যেন আমার সন্তানটা বলতে পারে যে আমার মা আছে। আজকে যদি আমার আপন মা থাকতো তাহলে তো আজকে আমার জীবনটা এই এবং সুন্দর সাজানো সংসারটা, সাজানো জীবনটা আমার এই তছনছ হইতো না। তো তারপরে আপনার আচ্ছা, ঘটনাটা আমরা আরেকটু করি, আর একটু পেছন থেকে আসি, মাঝখানে তালগোল পাকাই গেছে। করোনা 2020-21 সালে যখন করোনা হলো, তখন আপনি জানতে পারলেন যে আপনার ছোট ভাই মমিনের সঙ্গে আপনার স্ত্রীর এক ধরনের এক্সট্রা সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে বলি আমরা, বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছে তাদের। তো তখন আপনি যখন জানতে পারেন এবং পাড়া পড়শির কানাঘুষা আপনার কানে আসলো, তখন আপনার স্ত্রীকে আপনি কি বললেন? আমি রমজান ঈদের আগে একবার বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে আমার ভাইটা তখন বাড়িতে ছিল। রমজান ঈদে না, মেবি রমজান ঈদই হবে, ঈদে আমার ভাইটা বাড়িতে ছিল। তো রাত তখন 4টা বাজে। আমি মানে পিছনের রুমে আমি, আমার স্ত্রী আর আমার সন্তান শুয়ে রয়েছি। মাঝখানে আমার ভাই ঘুমায়, সামনের রুমে আমার মা ঘুমায়, পাশে আমার ছোট ভাই আর শালি নিয়ে ঘুমায়। তো রাতে 4টা বাজে দেখি ওর রুমে নাই। হ্যাঁ, রুমে নেই। আর তখন ও বাইরে দিয়া দরজা শিকলটা লাগাইয়া আমার ভাইয়ের কাছে গেছে। যাওয়ার পরে আমি হঠাৎ করে লাফ মারিয়ে উঠলাম, কি কই গেল লোকটা। আর বাইরে গেলে আমাকে ডাকবো না, অন্য সময় তো বাইরে গেলে আমাকে ডাকতো। তারপর আমি উঠে দেখলাম যে দরজাটা লাগানো দেখে আমি দরজাটা নক করলাম। উনি মানে 5-7 সেকেন্ড পরে, একটু লেট হয়েছে দরজাটা খুলতে। আমি জিজ্ঞেস করলাম কই গেছে, পানি খাইতে আমি গেছি। অথচ কিন্তু পানির জগ এবং গ্লাস আমার রুমে রাখা। সে পানির অজুহাত দেখে সে মাঝখানে রুমে গেলে আমাকে বলল কেন গেছে। আমি তখনও বোকার মতো অন্ধের মধ্যে বাস করছিলাম। আমি তখনও চিল্লে কাউকে বলি নাই এত রাতে তুমি কোথায় গেছিলা, কেন গেছিলা। আমি তখনও জিনিসটাকে নিজের ভিতরে হজম করছি। হ্যাঁ, আমার ভাই, ছোট ভাই শুনবো, আমার শালি শুনবো, পাশে আমার স্বাস্থ্য ভাইরা থাকে, পাশের আর অন্য মানুষ থাকে, তারা শুনবো। এই জিনিসগুলো নিয়ে অনেক বড় হইব। যেই ভুল করছে সেই ভুল দিয়ে দ্বিতীয়বার যে আর না হয়। আমি কিন্তু পাগল না, আমি বোকা না। ও সে আমাকে বললো যে বলে বাইরে, আমি যখন জিজ্ঞেস করলাম যে কই গেল, আমি পানি খেতে, বাইরে শিকল দিয়ে গেল কারণ নিজের কাপড় টাপড় সব আউলা চাউলা হয়ে গেছে। সেই জন্য তো আমি একটু রাগ হয়ে বললাম যে আমি তো স্বামী, আমার কাপড়গুলো দিয়ে গেছে, তুই ঠিক করে দিবি না। আর এত রাতে আমার রুমে কে ঢুকবো, কে দেখতে আসবো, আমাকে পাগল পাইছিস, আমরা পাগল বুঝাস, কত চিল্লাচিল্লি করে কত রাতের বেলা, মানুষের শুনলে কি বলবো। ওই যে কথাটা বলছে না, সেই কথাটাই মাথায় নিলাম যে মানুষের শুনলে কি বলবো, আসলে তো মানুষের শুনলে খারাপ বলবো। এই বিশ্বাসটা রাখি না আমি চুপচাপ ছিলাম। তো জানুয়ারি মাসের 18 তারিখে সে তালাকনামা কাগজ উঠেছে। আচ্ছা, তালাকনামা পরে আসছে। আর একটু আপনি এই ঘটনা যেটা বললেন, এটা তো 2021-22 সালের ঘটনা, হ্যাঁ তাই না? এখন যেটা বললেন, জি। আচ্ছা, এরপরে আপনার ছোট ভাইকে কিছু জিজ্ঞেস করেননি আপনি, মমিনকে? না, ছোট ভাইকে আমি কিভাবে জিজ্ঞেস করি, যেহেতু ও বলছে পানি খেতে গেছে। আমি ছোট ভাইকে জিজ্ঞেস করতে পারি যে তোর কাছে ওই কেন আসছে, যেহেতু আমি রুমের ভিতরে আর ও ওইখানে। মানে এই এখনকার সিচুয়েশনের বুঝলাম যে ও তখন কোথায় গেছে। তো
জানুয়ারি মাসে 18 তারিখে তালাকনামা কাগজ উঠাইছে। না, আরো একটু বলেন যে এরপরে আর কি, অনেক দিন তো 22 সাল থেকে 25 সাল তো প্রায় 3 বছর, এই 3 বছরে আর কি কি ঘটনা ঘটছে, আর কি কি দেখে আপনি বুঝলেন যে আপনার ছোট ভাইয়ের সঙ্গে তার এক ধরনের সম্পর্ক চলছে? না, একসাথে ছবি টবি তুলতো, তারপরে ছবিগুলো তুললে না ও দেখতাম কি মাঝে মাঝে আমি 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 লোকটা এমনই ছিলাম, মানে এক কথায় হয়তোবা অন্ধ নয়তোবা বোকা। তো আমি কখনই ওনার মোবাইলের যে পাসওয়ার্ডটা ওটা মানে ট্রাই করার চেষ্টা করতাম না, আমি তার বিশ্বাস করতাম। তো দেখতাম কি আমরা 3 জনে ওদের বাড়িতে যাওয়ার সময় ছবি তুলতাম, ও করতো কি ওই ছবি ওই আমাদের ছবিগুলো সরাইয়া ও ওই ছবিগুলো স্ক্রিনশট দিয়ে কাটিয়ে রাখতো, ওর সাথে ওর ছবি তোলা ছবিগুলো। তখন মানে আপনার ছোট ভাই মুমিন, আপনি এবং আপনার ওয়াইফ তিনজনে ছবি তুলতেন? 3-4 জনই, মানে আমার ছোট ভাইটা সহকারে যেতাম না শ্বশুর বাড়ি, যাওয়ার পথে বা কোথায় বেড়াইতে যেতাম তো একটা ছবি তুলতাম, আমার ছবি তোলা সব এক পাশ থেকে কেটে ফেলায় ওই মুমিনের সঙ্গে আপনার ছোট ভাইয়ের সঙ্গে তার ছবি, যে ছবি এটা রাখতো। হ্যাঁ, ওই ছবিটা রাখতো। ওকে। তো পরে আমি একদিন আমি দেখি আমার বাচ্চা মোবাইল নিয়ে গেমস খেলতেছে, এই মানে আমার এই ইয়া দেখতেছে, আপনার কার্টুন দেখতেছে। তো পরে আমি ওর থেকে মোবাইলটা নিলাম, ও মোবাইলের রাইখা হয়তো বাইরে গেছে, আমি মোবাইল নিয়ে তখন গ্যালারিতে ঢুকলাম। আমি ওনার ছবি কখনই আমাকে দিত না। তা আমার ইচ্ছা ছিল যে কীভাবে যে মোবাইল থেকে মোবাইলের ছবি নেয় সেটা জানতাম না, আমি ওনার মোবাইল থেকে ছবি তুলে নিতাম আর কি। উনি আমার স্ত্রী, আমার ওনার ছবি রাখার আমার অধিকার আছে না, কিন্তু উনি আমাকে ছবি দিত না। উনি আমাকে অজুহাত দেখাইতো যে আমি রুমে থাকি বেচালার, আমার অন্য লোকের আমার ছবিগুলো দেখবো, আমার মোবাইলটা থাকতো লক করা, অন্য লোকের আমার মোবাইল কীভাবে দেখবো। তো সেটা সে বলতো, আমি ওইটা এইভাবে বিশ্বাস করে নিতাম। তাকে ছবি দিত না, আমি জোর করতাম না যে একটা অশান্তি হইব, একটা কথা কাটাকাটি হইব, একটা ঝগড়া হইব, আইসি 5-7 দিনকার জন্য বা 5 দিনের জন্য একটা ঝগড়া করবো, মানুষে শুনবো। তা আমি ওইভাবেই চলতাম, এইভাবে আমার সংসার জীবন 10 বছর যাইতে গিয়েছে। এখন একটা সম্পর্ক, একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন মানুষের তৈরি হয়, আপনার ওয়াইফের সঙ্গে আপনার ছোট ভাইয়ের মুমিনের যে সম্পর্ক, এটা আপনি ঢাকাতে থাকতেন, আপনার চোখে কম পড়তো, অথবা আপনি আপনার ওয়াইফকে, আপনার ছোট ভাইকে বিশ্বাস করতেন, যে কারণে আপনি এটা মাথায় আনেন নাই। কিন্তু এই বাড়িতে যারা থাকতো, আপনার আরেকটা ছোট ভাই, আপনার শালি, যে আপনার ছোট ভাইয়ের বউ, এবং আপনার মা, তাদের চোখে তো এগুলো পড়তো। আমার মা তো প্রথম থেকেই জানতো, আমার মা প্রথম থেকে জানতো। জানার পরে আমার মার মানে এখানেই ভুল, আমার ভাই বোনকেও জানানো হয় নাই, এবং কি আমারও জানাইছে 2 বছর পরে। আমি যখন জানছি আমার শালির থেকে যে ভাইয়া আপু আর থাকবো না, আপু চলে যাবো, সেই দিন থেকে আমি জানলাম যে উনি আমার সংসার থাকবো না, উনি অন্য জায়গায় মুভমেন্ট হইছে। মানে আপনার মা উনি জানতেন শুরু থেকেই যে তার ছেলের সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক চলছে। তো মা ভিতরে ভিতরে আমার শ্বশুরবাড়ির লোকজনকে জানানো হয়েছে, ভিতরে ভিতরে মানে গ্রামের যে খনকার তদবির বলেন ওগুলা করছে আলাদা হওয়ার জন্য, এবং কি আমার সাথে তাবিজটা দিয়েছে যে আমার সাথে একটা সম্পর্ক ভালো থাকে। হ্যাঁ, চেষ্টা করেছেন যাতে আপনার স্ত্রীর সম্পর্কটা ভালো থাকে, চেষ্টা করছে, কিন্তু মা চেষ্টা করে সফল হতে পারেনি। এই যে বললাম না, জানুয়ারি মাসে 18 তারিখে উনি তালাকনামা কাগজ উঠেছে। এই 2025 সালের জানুয়ারি 28 তারিখে আপনাকে উনি ডিভোর্স পাঠিয়েছেন, ডিভোর্স লেটার পাঠিয়েছেন। ওটা উঠে উনি 5 মাস হাতে রাখছে। হাতে রাখার পর উনি আমার ভাইয়ের সাথে বিয়ে শাদী কমপ্লিট করিয়া তারপরে এটা ছাড়ছে। এপ্রিল মাসের 29 তারিখে সে এর ভিতরে কথা গ্যাপ গেছে, জানুয়ারি মাসে 18 তারিখে তালাকনামা কাগজটা উঠাইয়া উনি আমার বোনের বাসায় বেড়াইয়া গেছে, আমার ছোট ভাইয়ের বাসায় বেড়াইছে। আমার শালি সহকারে আমার ভাই থাকতো ঢাকাতে। আচ্ছা, মানে উনি আসলে বাপের বাড়ি চলে গেছে কবে? লাস্ট গেছে এপ্রিল মাসে 29 তারিখে। এর ভিতরে রমজান ঈদ ছিল, ও আমাদের বাড়িতে ছিল, আমার সাথে একই বিছানায় ঘুমাইছে, একই সাথে ছিলাম। এপ্রিল মাসের 29 তারিখে। আর ডিভোর্স দিছে জানুয়ারি মাসে 18 তারিখে তালাক ডিভোর্সটা কাগজটা উঠাইছে। তো অফিশিয়ালি ডিভোর্স দিছে 2025 সালের জানুয়ারির 18 তারিখে, কিন্তু ডিভোর্স দিয়েও সে আপনাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে ছিল, আপনার সঙ্গে একসঙ্গে ঘুমাইছে, স্বাভাবিকভাবে বুঝতে দেয়নি, কাউরে বুঝতে দেয় নাই, এটা আপনার হাতে আসে নাই। তো এপ্রিল মাসের 29 তারিখে সে বাড়িতে যায়, আমার মাকে বলে যে মা ওর মাদ্রাসা বন্ধ, আমি একটু বাড়িতে যাই। তো মা বললো যে বাড়িতে যাও, আজকে বুধবার, ওর মাদ্রাসা খোলা না, কারণ মাদ্রাসা বন্ধ, একদিন ছুটি নিছি, মানে বৃহস্পতিবার ছুটি নিছে। যাই হোক, মানে মায়ের পিছনে গোসল করে, এই ফাঁকে উনি কাপড় চুপুর যা যেমনি আছে এগুলো আগেই গোছিয়ে রাখছে, মায় খেয়াল করে নেই। মায় ভাবছে ওর রুমে ও কি কাজ করে, 2-3টা টলি ভরিয়া যাবতীয় ওনার যা আছে, এবং বর্তমান বাজারের 4 ভরি স্বর্ণ, এবং আমি ঘর করার জন্য কিছু টাকা রাখছি ওনার কাছে, 4-5 লাখ টাকার মতন জমানো। ভাইগো পিছনে তো সবই ব্যয় করলাম, এই অল্প অল্প সঞ্চয় করে যা কিছু যতটুকু করছি সবকিছু তার কাছে। মানে আমি আমার জীবনে একটা ইসলামী একটা অ্যাকাউন্ট খুলছি, আমার জীবনে আমি 10 টাকা ওইখানে রাখি নেই, সবকিছু ওনার হাতেই।
আমি আমার মানে মানে এভাবে কেউ যদি বুঝাইতো যে ব্যাংকে টাকা রাখো, তুমি আজকে মারা গেলে তখন তোমার টাকা কে উঠাইব, আমি এতটাই বোকা ছিলাম। আমি আমার এই সৎ ভাইয়ের নামে ব্যাংকে নমিনি করছি। আমার সন্তান ছোট, হ্যাঁ আমার সন্তান ছোট, আমার ওয়াইফ যদি টাকা নিয়ে, আমি যদি 2-10,000 টাকা রাখি, যদি আমার ওয়াইফ না তুলতে পারে বা উনি মহিলা মানুষ, যদি উনি নিয়ে চলে যায়, এটা ভাবছি ভাইবা মমিনের নামে অ্যাকাউন্ট করছি, কিন্তু অ্যাকাউন্টে টাকা রাখি নেই, সব কিছু ওনার কাছেই রাখছি। যে উনি আমি আমার কিছু হইলে উনি আছে, ওনার কিছু হইলে আমার সন্তান আছে, আমাকে দুজনের ভবিষ্যতে আমার সন্তান, নিজের জন্য কিছু না করতে পারি সন্তানের জন্য তো কিছু করবো। তো পরে উনি চলে গেছে, চলে যাওয়ার পরে আপনার জানুয়ারি মাসের 18 তারিখে কাগজটা উঠেছে না, মে মাসের 6 তারিখে কাগজটা হাতে পাইছি, এবং কি আমার মা পাইছে, মায়ের বাড়ির ঠিকানায় গেছে। যাওয়ার পরে আমার ছোট মার বাড়ির ঠিকানা, সৎ মায়ের বাড়ির ঠিকানা, আমার বাড়ির ঠিকানায় গেছে, মানে আমার সৎ মা তো ঘরে, আপনার বাড়ির ঠিকানায় গেছে। ওকে, হ্যাঁ। তো আমার মা ওটা রিসিভ করছে, রিসিভ করার পরে আমার মা আমাকে জিজ্ঞেস করে নেই, আমার ছোট ভাইকে জিজ্ঞেস করছে, এরকম একটা কাগজ আসছে মনিরের নামে, এটা কি রাখবো, যেটা আমার ভাইরা। তো বলছে রাখেন। তো খুলিয়া দেখে যে তালাকনামা কাগজ। তো পরে আমাকে আর জানানো হয়নি। এর ভিতরে আমি কিন্তু চাকরি ছেড়ে দিছি, আমার মানসিকভাবে আমি ততটা ভালো না, আমার এগুলা নিয়ে না অনেক মানে ভিতরে অনেকটা মানে অশান্তি, তারপরে কোনো কিছু মনে রাখতে পারি না, মানসিক রোগ হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে। তারপরে কয় যে চাকরিটাকে যেহেতু আপনি করতেছেন না, এখানে বেকার করতেছেন, চলেন আপনি বাড়িতে চলেন। আমার ছোট ভাই আমাকে বললো, তো আমি বাড়িতে চলে গেলাম। হ্যাঁ, আকবর, বাড়িতে চলেন। তো যে বাড়িতে যাইতেছি ওর সাথে লঞ্চের ভিতরে দেখি যে আমার শালিটা আর ও জানি কি একটা কথা বলতেছে, মানে শালিটা কখনই আমার শালির মুখে আমি মানে একটা কষ্টের ছাপ দেখিনি, সবসময় হাসতো। তো ওর দোনো বোনে না খুনসুটি করতো যে তুই মরা বাড়িতে হাসস, মানে ওর সবসময় হাসি খুশি থাকতো। তো দেখলাম যে চোখে মানে একটু মানে কান্না ভাব, কষ্টের ভাব, যে ওর ভিতরে এই কষ্টটা ফিল করছে যে এত শখ করে আমার বোনে আমারে আনলো, আজকে আমার বোনে চলে গেলো, সংসার ছেড়ে আমারে রাইখা গেল, আমার কি হইব, আমি কেমনি বাড়ি থাকবো, হয়তো এটা অনুভব করে ও মন খারাপ করতেছে। আমি ওনারে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার, আমি আমার ছোটদের শালি এবং আমার ছোট ভাইয়ের বউ আমি আপনি করে বলতাম, আমি সবসময় ওদের বাড়ির ছোট যে তারও আমি আপনি করে বলতাম। তো ওকে কি হয়েছে আমার বলেন, বাড়ি যাইলে শুনবেন। তা আমি ভিতরে মানে তেমন একটা ভয় পাই নাই, যে আমি তো ওনার বোনের সাথে এমন কোনো খারাপ ব্যবহার করিনি যে উনি আত্মহত্যা করব বা এরকম একটা কিছু করব। তো আমি কি হয়েছে, তো পরে বললো যে বাড়ি যাইলে শুনবেন। তো আমার ছোট ভাই করছে কি, ওই বাড়িতে যাই মানে ডিভোর্স লেটারটা আমার স্বাস্থ্য সম্বন্ধীর কাছে পাঠাইছে হোয়াটসঅ্যাপে, উনি ঢাকায় অ্যাডভোকেট জজ কোর্টের। তো উনি বললো যে 3 মাস 10 দিন এটা টাইম থাকে, যে 3 মাস 10 দিনের ভিতরে যদি এটা আপনারা পারিবারিকভাবে মিউচুয়াল হন তাহলে এটা কার্যকর হবে না। তো আমরা করছি কি, ওইটা আমরা ওই কথাটা মনে করি, আমরা ওরা আনতে গেছি, আমি, আমার ছোট ভাই, আমার শালি, আমার মা, আমার বাড়ির আমার আপন ভাই আরেকটা আছে কাজল নামে, ওই ভাই ভাবি সবাই গার্ডিয়ান পক্ষে থেকে সবাই নিয়ে গেছি। ভাই আমি এই 10 বছরে যা কিছু না করছি, যা না বলছি, সেই কথাগুলো ওইখানে সমাজে উপস্থাপন করে আমাকে ছোট করা হয়েছে। তারপর আমি না মাথায় নিয়ে নেই যে সে ফিরে আসুক। কি ত্রুটি আপনার, কি মানে লাস্ট পর্যায়ে একটা ত্রুটি দেখাইছে যে এই 4 বছর 10 বছর সংসার জীবনের এই লাস্ট 4 বছর সম্পর্ক ত্রুটি দেখাইলো যে আমার শারীরিক সমস্যা। হ্যাঁ, তো শারীরিক সমস্যা, তো শারীরিক সমস্যা তাহলে আমার বাচ্চা হইলো কিভাবে, এক তো তুমি প্রথম থেকে চলে যেতা, তাহলে তুমি 10 বছর পর্যন্ত কিভাবে ছিলা, কেনই বা ছিলা। তো এই কথাটা বলার পরে আর আসেনি। আপনি যখন বাড়িতে যেতেন, কিছুক্ষণ আগেই বললেন, তখন আপনি যখন তার সঙ্গে রাতে একসঙ্গে ঘুমোতেন, সেই তো বলতো যে আমি অসুস্থ, আমার শরীর ভালো না, খারাপ, আমি অসুস্থ। আমি প্রথম দিন মনে করেন এখানে যেহেতু আপনারও তো মিসুইট বয়স, তাই না, আমি যখন প্রথম দিন আমার হক আমি আদায় করার চেষ্টা করতাম, তো সে বলতো আমার শরীর খারাপ। শরীর খারাপ মানে কি, সে আমার কাছে সাইলেন্ডার হলো। এখানে তো আমার আর জোর করার কিছু নেই। এটা হাদিসও আছে যে যখন মানে মেয়ে লোকের শরীর খারাপ হয় বা মিন্স হয় তখন মিলামিশা করলে এটা হারাম। আমি না ওই হাদিসই মনে রাখতাম। হ্যাঁ, উনি যে আমাকে ঠকায়। বলেন তো যে আপনার ছোট ভাই মমিন আপনার স্ত্রীর সঙ্গে যে মেলামেশা বা ঘনিষ্ঠ হওয়ার সুযোগ কি করে পেল? ও তো ঢাকাতে পড়াশোনা করতো, তাই না? পড়াশোনার পরে আমি তো বিয়ে করছি 2016-তে। ওর তো পড়াশোনা মনে করেন 14তেই শেষ। 14 ওর, হ্যাঁ, ও 10-এ এসএসসি পাস করছে, 12তে ইন্টার পাস করছে,
1 বছর গ্যাপ গেছে, আমি ওরে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছি, ওইখানে পরীক্ষা অ্যালাউ করতে পারিনি আমাদের পারিবারিক একটা দুর্ঘটনার কারণে। তো 13 সালে ভর্তি হয়েছি, অনার্স করছে 4 বছরে। এটা হচ্ছে তেজগাঁ, ঢাকা তেজগাঁ কলেজে, তিতুমির কলেজ থেকে তিতুমির থেকে অনার্স আর মাস্টার্স কমপ্লিট করছে। যাই হোক, তারপরে ও পাশাপাশি একটা জব করতো। তো বাড়িতে যাইতো, ঈদে যাইতো। আমার মা অসুস্থ ছিল, আমার মা ডায়াবেটিস, প্রেশার, গ্যাস্ট্রিক নানান অসুস্থ ছিল। তো ও ঢাকা আনতো, বরিশাল ডাক্তার দেখাইতো। তো সেই সময় তো বাড়িতে যেত, কিন্তু আমি তো বুঝতে পারতাম না বা পারি নাই যে এই সুযোগে ও আমার সাথে প্রতারণার একটা সুযোগ করতেছে। তো বাড়িতে আসতো, আমি বাড়িতে গেলে সবাই আমার বলতো যে মমিনে আর মুন্নি ওই বাগানে বয়ে ছবি তোলে, ওইখানে ছবি তোলে, এত কি কথাবার্তা বলে। ও গোসল করতে গেলে ওইখানে দাঁড়ায় থাকে, একটা পিঠাসিনি তৈরি করলে ওরে আলাদা স্পেশালভাবে দেয়। তো আমি এই কথাটা তো বলতে পারি না যে তুমি ওরে আলাদাভাবে দেও, কেন আমাকে দেও না, আমাকে তো দিবই। আমার আবার খাওয়ার প্রতি অতটা মানে রুচি চাহিদা নেই, যখন যা পাইতাম তাই খেতাম, আমার অতটা বাদ বিচার নেই খাওয়া দাওয়ার ভিতরে। এখান থেকে একটু গ্যাপ পড়িয়া গেল, যে আনতে গেলাম ও আসলো না, না আসার কারণে ছেলেও নিয়ে গেছে। মানে ডিভোর্স লেটার পাওয়ার পরে আপনি আপনার লোকজন নিয়ে বা বাড়ির মুরব্বীদের নিয়ে গেলেন শ্বশুর বাড়িতে আপনার স্ত্রীকে আনতে, আসলো না। হ্যাঁ, ও আমার শ্বশুর বাড়ি যায় নাই, ও নানা বাড়ি চলে গেছে। ও নানা বাড়ি চলে গেছে। হ্যাঁ, ও যখন বাড়ি থেকে ওর বাড়িতে গেছে, যখন আমি আমার শ্বশুর শাশুড়ি বললাম যে মা ওরে পাঠিয়ে দেন, তো এই মাঝখানে একটু কথা বলি। আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, তুমি আমার এমন দুজন মানুষ মিলিয়ে দাও যেন আমি আমার বাবা আমার অভাবটা পূরণ করতে পারি। তো শ্বশুর শাশুড়ি আজও আমার নাম ধরে ডাকতো না, আমার বাবা ছাড়া আব্বু ছাড়া কথা বলতো না। আমার শ্বশুরের সৌদি প্রবাসী আর সম্বন্ধী একটা, ও সৌদি প্রবাসী। তো আমার শাশুড়ি বলো বাবা তুমি হইসে করিও না, আমরা ওরে পাঠিয়ে দিব। তো ও গেছে মঙ্গলবারে, তো মঙ্গলবার আসেনি, বুধবার আসেনি, বৃহস্পতিবার আসেনি, শুক্রবার আমি শাশুড়ি ফোন দিলাম, মা ও তো এখন আসলো না। এর ভিতরে ওর ফোনে আমি পাইতেছি না, ও আমার ফোন ধরে না বা যোগাযোগ করতে পারছি না। তো পরে শাশুড়ি বললো যে তুমি হইসে করিও না, আমরা ওরে পাঠিয়ে দিব। ওরে পাঠিয়ে দিছে আমার শ্বশুরে। এখন জানি না এটা কি ওনাদের নাটক সাজাইয়া বলছে না আমার বোঝানোর জন্য বলছে, ওরে নাকি পাঠিয়ে দিছে। ও বাড়িতে না এসে ও নানা বাড়ি চলে গেছে। তো পরে আমরা ওর নানা বাড়িতে যে ওরে আনতে গেছিলাম, ও আসেনি। তো আমার শ্বশুরে বললো যে তোমরা হইসি করিও না, সামনে 1 মাস পর তো রমজান ঈদ, তোমরা সবাই আসো, আমরা ওরে বুঝাই, আর তোমরাও আসো, তারপরে দেখি কি করা যায়, আমরা একটা বৈশাটা ফসলা করবো। আমার ভিতরে অনেক মানে একটা আশ্বাস ছিল যে ও আমার সাথে এত বড় প্রতারণা করবো না, হয়তো রাগ করে চলে গেছে, কিন্তু ও আমাকে ডিভোর্সে যাচ্ছে যে জীবনের শেষ সিদ্ধান্ত নিয়ে, এইটাও আমি বুঝতে পারিনি। মানুষের জীবনে এরকম কিছু হয়, ডিভোর্স দেয় আবার ফিরে আসে, তার ভুল ভাঙে। আমি তো এমন কোনো ভুল করি নাই যে সে আমাকে তার জীবনের শেষ সিদ্ধান্তটা নিতে হইব। একটা সন্তান আছে। তখন আপনার ছোট ভাই মমিন কোথায়? মমিন তখন ঢাকা। মমিন যে রমজানে ঢাকা গেছে, কুরবানি দিয়ে বাড়িতে যায়নি। আমি অনেকবার আমি অফিসে গেছি যে তুই বাড়িতে আয়, তোর বিয়ে করাইবো না, আমি এখন বিয়ে করবো না, আমার একটু কাজ আছে, আমার বিয়ে করতে সময় লাগবো, আমার বিয়েটা প্রস্তুতি আছে, এইভাবে বলছে। পরে মেজো বোন দিয়ে বলাইছি, মায়ে তো অনেক অনুরোধ বিনোরোধ করলো, মার কথা শুনো নেই, বাড়ির থেকে বলে আত্মীয় সবাই চাপ দিছে বিয়ে করার জন্য। তো লাস্ট পর্যায়ে আমি ওর কাছে আসার পরে ও আমার বললো, মানে 4-5 তারিখ করছে বাড়িতে যেটা সমাধান করবো, এখন সবাই ওর প্রতি আঙ্গুল তুলে কথা বলে যে ওর সাথে আর কিছু একটা হয়েছে, না ও কেন বাড়িতে আসে না, ও বাড়িতেও আসে না, ও আত্মীয় কারোর সাথে যোগাযোগও করে না, যেহেতু ও আসে না ওর সাথে কিছু একটা হয়েছে। তো পরে আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে আমি অনেকটা কান্নাকাটি করলাম যে ঢাকাতে, হ্যাঁ ঢাকা কাটা বনো একটা অফিসে চাকরি করে নিবি কোম্পানিতে। তো আমি ওর ওখানে যাই অনেকক্ষণ কান্নাকাটি করলাম যে ভাই তোরাই তো আমার জীবনের শেষ সব কিছু, আমার ভাই কস, সন্তান কস, মাঝখানে একটু কথা গ্যাপ গেল, সবাই বলতেছে বাচ্চারা বয়স 3 বছর হয়েছে, আপনি বাচ্চা নেন না কেন? আমি বললাম যে আমি নিজের মনের সাথে বললাম যে আমার তো 2টা বাচ্চা আছেই, আল্লাহ আর একটা বাচ্চা দিছে আমারে, আমার ভাইরাই তো আমার সন্তান, আমার মৃত্যুর শেষ অবধি পর্যন্ত ওরা আমার পাশে থাকবে, আমার দেখবো, দেখাশোনা করব, এটা ভাবিয়ে না আমি দ্বিতীয়বার সন্তান নেই। তো পরে এখন ওর কাছে আসলাম, আসার পরে এতবার বললাম যে তুই বাড়িতে চল, আমি তোর বিয়ে করাইমু, ভালো ভালো সম্বন্ধ, যেহেতু মাস্টার্স কমপ্লিট করছে, ভালো চাকরি করে, 35-40 হাজার টাকা স্যালারি পায়, আমার চেয়েও ভালো আছে।
ভাই তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমার সন্তানটা নিয়ে আমি এত স্বপ্ন দিই না, তোরে নিয়ে আমি এত স্বপ্ন দেখছি ভাই, আমার স্বপ্নটা বৃথা করিস না ভাই, তুই বাড়িতে চল, তুই তোরে বিয়ে করে পরে কয় আমি বিয়ে করলে কি আপনার সংসার ঠিক হয়ে যাবো? আর আমি আমার বিয়ের লাগে আমার সংসার লাগে কি সম্পর্ক? ও আমার বললো যে আমি সংসার ঠিকানা তো আমি পরে বললাম, আমি সব কিছু মানে ওই দিন লাস্ট বললাম যে তোর জন্য আজকে আমার সংসারটা এলোমেলো হয়ে গেল, আমার সংসার ভাঙিয়ে দিতে আছে, কয় আপনার সংসার ঠিকানা জন্য আমার বিয়ে করতে হইব। তখন না ওর ভিতরে অমানসিক কিছু আচরণ খুঁজিয়া পাইছি আমি। তো ও আমারে করলো কি, আমি ওর প্রতি কেমনি অবিশ্বাস করি, তো ও আমার করলো একটা ছুরি বাই করে দিয়ে বললো যে আপনি আমার জবাই করেন, আপনি যদি আমাকে সন্দেহ করেন তাহলে আপনি আমার জবাই করেন। আমি ওর হাত থেকে ছুরিটা কাড়িয়ে নিয়ে ফালাইয়া দিলাম, ফালাইয়া বললাম, বুকের লাগে জড়াইয়া নিলাম যে তুই তো আমার ভাই না, তুই তো আমার সন্তান, সন্তান হয়ে বাবার সাথে কেউ ওই কাজ করতে পারে না, পৃথিবীর যে যাই করুক, যা কিছুই বলুক, তুই তো আমার সন্তান, এমন কোনো কাজ করিস না ভাই, এখনো সময় আছে, পৃথিবীর কেউ তোরে ক্ষমা না করলে আমি ক্ষমা করবো, আমি তোর বাবা, তুই আমার সাথে এমন কাজ করিস না ভাই। তো পরে ও আমার বুঝে সুঝে পাঠিয়ে দিল। পাঠানোর পরে আমি চলে গেলাম। তো এখন 1-1.5 মাস পরে মানে ও যাওয়ার 15 দিন পরে আমার ছোট ভাই ফোন দিয়ে বলল যে মমিনু অফিসে নাই, আর মুন্নি। এই 25 সালের মে মাসের পরের ঘটনা এগুলা, পরের ঘটনা, এই এখন তো চলে নভেম্বর মাস, অক্টোবর মাসের ঘটনা। তো আমার ছোট ভাই বলল যে মমিনু অফিসে নাই আর মুন্নিও বাড়িতে নাই। তো আপনার স্ত্রী? হ্যাঁ, মুন্নি বাড়িতে নাই মানি আর ওই বাড়িতে নাই মানি, জিনিসটা আমি বুঝতে পারলাম না। এর ভিতরে কিন্তু সবাই বলছে যে ও কেন হইচই করে, ও কি সমাধান চায়, ওর ভাইয়ের সাথে তো ওর বিয়ে হয়েই গেছে। এই কথাটাও আমি আমার বাইরে জানাইছি। একবার সবাই এই কথাটা বলে রে, মানে নিজের ভিতরে কোনো কিছু আর কন্ট্রোল করতে পারি না, যে যা কিছু বলে ওইটারই আমি এখন বিশ্বাস করি। যে একবার সবাই বলে মুমিনের সাথে বিয়ে শাদী হয়ে গেছে, তুই একটু খোঁজ দে তো, শালিক কিন্তু ওদের বাড়িতে। পরে কয় যদি আমার ভাই বললো এরকম যদি কিছু হয়, আমার শালীরা আমার ভাই বলছে যে তোর বোনের যদি এরকম কিছু করে আমার ভাইয়ের সাথে, তাহলে আগে তালাক দিম তোরে, তারপরে আমার ভাইয়ের সাথে আমি বুঝবো। তো এইভাবে বলে না আমার সান্ত্বনা দিছে। মানে সবাই কথাটা জানাজানি হয়ে গেছে আগে, কিন্তু আমার কেউ বিশ্বাস করে তারে নেই। আমার ভাই বোনে বললো, আমার ভাই বোনের থেকে আমি বিচ্ছিন্ন, না ওই কাজ করতে পারে না, আমার শ্রম, আমার মানে কষ্টটা বৃথা যাবে না, আমার ভাইরা আমার সাথে এই কাজ করতে পারে না। আমি তখনও আমি আমার আপন ভাই বোনকে ভুল বুঝছি যে আমার আপন ভাই বোনে ওদের থেকে আমার আলাদা করার জন্য, আমার সংসারে ভাঙার জন্য এই কথাগুলো আমার বলে যে তুই যেমন অন্ধের মতো বিশ্বাস করস, দুনিয়ার এত সহজ না। আমি বলছি পৃথিবীর সবাই আমার লাগে বেইমানি করলে আমার ভাইরা আমার লাগে বেইমানি করবো না, আমার মা আমার লাগে বেইমানি করবো না। আমার মায়েরা বলছি যে আমার তো জীবনে বাঁচিয়ে থাকার কোনো কিছু নাই, আমার ভাইরা আপনি তো আমার মা, আর ওরাই তো আমার সন্তান, আমার ভাই, এরকম কোনো এমন কিছু মানে আমি সবসময় আমার মায়ের বলছি যে আমার ওয়াইফকে বোঝানোর জন্য, মানে আমার ভাইকে বোঝানোর জন্য। তো শেষ পর্যায়ে আমার ভাই আমাকে ফোন দিল, এই মুমিন আমাকে ফোন দিয়ে বলল, আমার যখন ফোন দিত তখন তো আমার নাম্বারটা সেভ করা, মুমিন ভাই দিয়ে সেভ করা, আমার মোবাইলে এখনো নাম্বারটা সেভ করা জান ফাঁকে দিয়া, আমি নাম্বার এখনো কাটি নেই। কারণ ওই মানুষটাকে কথা দিছি যে বাসরাতে যে মৃত্যুর শেষ অবধি পর্যন্ত তার হাতে আমি ধরে রাখবো, তার প্রত্যেকটা ছবি, তার প্রত্যেকটা স্মৃতি আমি ধরে রাখছি, কিন্তু সে কথা দিয়ে কথা রাখেনি। সে আমাকে ঠকাইছে, আমি তাকে ঠকাইনি। আমি তো কখনো তার সাথে খারাপ বিহেভ করতাম, সংসারে হয়তো টুকিটাকি বাজে, আমি নিজেই সরি বলতাম, কখনো ওনার গায়ে হাত তুলি নেই, কখনো ওনার সাথে এমন কোনো আচরণ করিনি যে উনি আমার সংসার ছাড়িয়ে দিতে বাধ্য। কিন্তু সে তো ভুল সম্পর্কে জড়াইয়া গেছে। তারপরে আমার ভাই আমার ফোন দিয়ে বলল যে আমি এটা ভুল করছি, আপনার সাথে আমার কথা আছে। তখন আমি খুব রাগ ব্যবহার করছি, এই যে আমার অমানুষ তুই কেন আমার কাছে ফোন দিছিস? পরে কয় আপনার সাথে আমার কথা আছে। কি কথা আছে? গত মাসের অক্টোবর মাসের 13 তারিখে ফোন দিয়ে বলল যে আমি বিয়ে করছি, আমি এটা ভুল করছি। কি ভুল করছিস তুই? আমি বিয়ে করছি। কাকে বিয়ে করছিস? কই বিয়ে করছিস? তো পরে বলল যে আপনি তো সবই জানেন। তো মানে আমার এখন ক্লিয়ার করলো যে আমি আপনার ওয়াইফেরই বিয়ে করছি, আপনি তো সবই জানেন, সবই তো শুনছেন। তো পরে আমি বললাম, আরে জানোয়ার, তুই যখন আমারে মারিয়ে ফেলাবি তাহলে একেবারেই মারিয়ে ফেলাইতি, তুই আমারে দুনিয়ার বাচ্চা রেখে কেন কষ্ট দিতে আস? আমি সেদিন যে তোর কাছে গেলাম, তুই আমার হাতে ছুরি দিয়ে বললি
যে আপনি আমারে জবাই করেন, আর সেদিন তুই আমারই জবাই করতি, তখন তো আমার এই বাচ্চা তাই কি আমার এই কথাটা শুনতে হইতো না? আজকে আমার এই কলঙ্ক, আমার এই 40-41-42 বছর বয়সে আমার এই কলঙ্কটা নিতে হইতো না, আমার সন্তানটা কলঙ্ক হইতো না? আজকে তুই আমারও কলঙ্ক করলি, আমার সন্তানটাও কলঙ্ক করলি। ওর কি দোষ ছিল? ও তো নিষ্পাপ শিশু। আজকে কেন ওরে তোরা সবাই সমাজের কাছে কলঙ্কিত করলি? সবাই বলবো তোর মায়ে তোর বাপের ফালাইয়া তোর চাচার লাগে বিয়ে হইছে, তোর মার চরিত্র খারাপ, তোর বাপের এই সমস্যা, তোর বাপে এরকম ছিল, বা যেভাবে হোক ওরে ছোট করে কথা বলবো। ও তো নিষ্পাপ মানুষ, ও তো এখনো কিছু বোঝে না। পরেও আমারে বললো যে আপনি সন্তান আমি মানুষ করে দিব। তখন আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না, এই জানোয়ার তুই আমার সন্তান কি মানুষ করবি? তোরই তো আমি মানুষ করতে পারিনি। আমি এত কষ্ট দুঃখ করিয়া আমি তোদেরকে মানুষ করছি, পড়ালেখা করাইলাম, তাই তোরা মানুষ হলি না। আর তুই কি মানুষ করবি? আমার সন্তান মানুষ করা লাগবে না, তুই আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দে। তো তখন তো আমার বললো যে আমার শেষ কথা আমি বলে দিছি, আপনি সন্তান আমি মানুষ করে দিব, আর আমার জায়গা জমিন যা আছে আপনি নিয়ে যাইয়েন। জায়গা জমিন কি ভাই? জায়গা জমিন দিয়ে কি মানুষের জীবনে সব? টাকা পয়সা জীবনকে সব? তুই 1000 কোটি টাকা দিলেও কি আমার জীবন থেকে যেই সম্পর্ক বা আমার সাজানো সংসারটা তুই তছনছ করে দিলি, এটা কে ফিরিয়ে দিতে পারবি? তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে কেউ এই জিনিসটা নেগেটিভভাবে নেবেন না, যে আমি নিজেকে হাইলাইট করার জন্য বা নিজেকে ভাইরাল করার জন্য আমি মিডিয়ার সামনে আসছি না। আমি দৈনিক ভোলার চিত্র, ওইখানে আমি সংবাদ সম্মেলন করছি, তারপরে লাভগুরু প্রোগ্রাম থেকে আমাকে ডাকছে। আমি শুধু চাই যে যারা আমার এই কথাগুলো এই মুহূর্তে শুনছেন বা দেখছেন, অন্তত একটা মানুষ এসে আমার পাশে দাঁড়ান, আমাকে একটু আইনের সহযোগিতা করুন। কারণ আমি আইনের সহযোগিতা নিয়েও ওদের কাছে আমি হেরে গেলাম। হয়তো বা ওরা এমন কিছু তো তদবির করছে, আজকে 1-1.5 মাস হয়ে গেছে আমি কোনো এটার ফয়সালা পাইনি। হ্যাঁ, মামলা করেছি, কিন্তু আমার ওয়াইফের নামে, আমার ছোট ভাইয়ের নামে। কি মামলা করেছে? মামলা করছি যে প্রতারণা মামলাই করছি। এবং আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী যে গহনা গাঁটি টাকা পয়সা আপনার নিয়ে পালিয়ে গেছে, এই মামলা করছেন? এই মামলা করছি। এই মামলা করছেন কোন আদালতে? ভোলা আদালতে, ভোলা জজ কোর্টে। আচ্ছা। তো ভোলার ফৌজদারি আদালতে যে মামলাটা আপনি করেছেন, সেই মামলার ফলাফল কি? ফলাফলটা বলতেছে ডিবির লোক তদন্ত করিয়া তারপরে এরা আমারে প্রথমে সবাই বলছে যে থানায় কেস করার জন্য। তো থানায় গেলাম, পরে ওনারা বললো যে আপনি আগে একটা অভিযোগ করেন। তো আমি অভিযোগটা করতে দেরি করছি। আমার যে ছোট ভাই আকবর, ও আমাকে এটা কিন্তু ওর একটা সাজানো নাটক। ও আমাকে বলছে যে আপনি কি বললে মামলা করবেন? এখন কি দেশে কোনো সরকার আছে? এখন কোন আদালত আছে? সেই জানুয়ারি থেকে আমার ওই ঘুরাইতে আমার সবাই বলছে তুমি এটা জিডি করে রাখো, তুমি এটা মামলা করো, সবাই বলছে। আমি করি নেই, কারণ ও ফিরিয়ে আসুক, এটা আমি চাই। আমি মামলা করলে তো একটা আইন পর্যায়ে চলে গেল, তখন তো ওর আগের মাথা কেন আসবই না। আমার সন্তানরা সমাজে কলঙ্কিত হইলো, আমি কলঙ্কিত হইলাম। আমি তো আমার জীবনে সব কিছু শেষ হয়েই গেল, কিন্তু আমার সন্তানের নিয়ে তো আমার বাঁচতে হইব। আমি এই জন্য মামলা করি নেই। আর ও আমার বুঝেছে যে আপনি জিডি করবেন, মামলা করবেন, জিডি মামলা এখন নেয় কিনা। তো লাস্ট পর্যায়ে যায় আমি মামলা করছি। যখন আমি থানায় গেছি তখন ওনারা বলো অভিযোগ করার জন্য। তো অভিযোগ করলে এটা তদন্ত করতে যাইবো, তদন্ত করে রিপোর্ট দিলে তারপরে এটা করে যাইবো। আর আরেকজন আমাকে পরামর্শ দিল, আর অ্যাডভোকেট এজেন্ট, আপনি ডাইরেক্ট কোর্টে মামলা করেন, মামলা করলে এটা কোর্টেই দাঁড়িয়ে যাবো। তো আমি যেদিন মামলা করছি তারপর দিন এটা কোর্টে কেসটা দাঁড়া করেছে। উকিলেরা এখন দ্বিতীয়বার যে তারিখ দিছে, এই 23 তারিখে আমার মামলার হাজিরা তারিখ, কিন্তু ডিবির লোক 23 নভেম্বর ডিবির লোক যে তদন্ত করিয়া রিপোর্টটা দিব, আজও রিপোর্টটা দেয়নি। আজকে আসবো, কালকে আসবো, আজকে যাবে আমার বাড়িতে। এই মামলা তদন্তভার কি ডিবির উপরে পড়ছে? হ্যাঁ, ডিবির উপরে পড়ছে। শিওর আপনি? শিওর। এবং কি আমার ভাই যে কাজল নামে আমার এক ভাই থাকে বাড়িতে, উনি কয়েকবার ওই উকিলের সাথে যোগাযোগ করছে, ওই দারোগার নাম্বার নিয়ে আসছে, দারোগার সাথে কথা হয় যে হ্যাঁ আপনার লোক যাবে। উনি ছুটিতে আছে, আজকে আসবে, কালকে আসবে। পরে আমার ভাই বলছিল আজকালকে যাবে ওই ইয়েতে। কোনো তদন্ত রিপোর্ট এখনো না। যে তদন্তকারী সংস্থা বা তদন্তকারী সদস্যের উপরে এই দায়িত্ব বর্তাইছে, উনি এখনো
তদন্তের রিপোর্ট জমা দেয়নি। তো আমি কুমিল্লাতে এক ডিবির সাথে আমি যোগাযোগ করছিলাম যে উনি আমার ক্লায়েন্ট, আমার থেকে, আমি যে টাইসের শোরুমে জব করি ওইখান থেকে ওনার শ্বশুরে মাল কিনছিল। তো পরে মানে ওনার সাথে কথাটা আমি শেয়ার করার পরে উনি বললো যে আপনি একটা কাজ করেন, আপনি কেস নাম্বার নিয়ে আপনি পুলিশ সুপার কার্যালয়ে যান, যে কেন এটা তদন্ত করতেছে না। হয়তোবা আপনি যাকে আসামি করছেন তারা জানতে পারে, জানিয়া আগাম জামিন নিছে, নতুবা টাকা খাওয়াইয়া আপনার তদন্তটা ঘুরিয়ে ফেলাইছে, এটা আর পিছাইতেছে। ডিবির একজন সদস্য বলতেছে যে টাকা খেয়ে এটা ঘুরে ফেলছে। হয়তো এরকম করতেন। ডিবির লোকে বলছে আমাকে যে আপনি পুলিশ সুপার কার্যালয়ে যাই এটা তদন্ত করেন, কেন ওনারা আসতেছে না। আর আরেকজন অ্যাডভোকেটের সাথে আলাপ করার পরে উনি বলল যে হয়তোবা, মানে কথাটা কেউ শিওরভাবে বলতে পারেনি, যে হয়তোবা আপনার আসামি পক্ষ থেকে কেউ ওদেরকে টাকা খাওয়াইছে, এই জন্য ওনারা, একজন অ্যাডভোকেট বলেছে। হ্যাঁ, এটা অ্যাডভোকেট বলেছে। যাই হোক, ওনারা সরকারি লোক বা আইনের লোক, আমি ওনাদেরকে ছোট করে কথা বলিনি, যেহেতু আমার তো ধারণা নাই, আমি তো কখনো এই রাস্তায় যাই নাই, এই জন্য আমার ধারণা নাই। তো আমার সবচেয়ে বড় কষ্ট হইলো যে আমার ওয়াইফ আমার সংসার থেকে চলে গেছে, আমার ভালো লাগে না, আমার সংসার করব না, আমি তো জোর করে তো আর করতে পারবো না, আমার উনি চলে গেছে যাক। কিন্তু আমি যাকে এই হাত দিয়ে আমি এমনও পরিশ্রম করছি, একটা টাইসের কার্টুন একজনের গাড়িতে উঠিয়ে দিলে 10 টাকা 20 টাকা দিত, আমি এই কাঁধে করে টাইসটা উঠিয়ে দিয়া 10 টাকা 20 টাকা জমাইয়া আমি ওদের পড়াশোনা বহন করছি, খরচ বহন করছি। সেই হাতে, এই হাত দিয়ে আমি ওদের জন্য এত কিছু করলাম। উনি উনি করছে, ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ উনি আমার রক্তের কেউ না, তাই না? আমার সাথে 10 বছর সংসার করছে, মায়া ভালোবাসা যতটুকু হয়েছে বা না হয়েছে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু তুই তো আমার ভাই, তুই তো আমার বাবার সন্তান, তুই তো আমার সন্তান সমতুল্য। আজকে 28, 30, 32টা বছর ধরে আমি লালন পালন করলাম। বাবা মারা যাওয়ার পর থেকে আমি ফুললি দায়িত্ব নিছি, বাবার যাকে আমি ছিলাম। তুই কেমনে পারলি আমার বুকে এতটা আঘাত করতে পারলি? আমার সাজানো গোছানো সংসারটা আজকে 9টা মাস আমার সন্তান আমার বুকে ঘুমায় না। যে বাবা সে বোঝে একটা সন্তান দূরে থাকার কত কষ্ট। সবাই ইউটিউবে দেখি প্রবাসীরা বলে যে সন্তান দূরে থাকে কষ্ট, কিন্তু ওরা তো যোগাযোগ করতে পারে। আমি তো আজও আমার সন্তানের চেহারাটা আমি ভুলে গেলাম। খাইতে গেলে, শুইতে গেলে, ঘুমাইতে গেলে যেখানে যাই আমার সন্তানটা আমার চোখের সামনে বাসে। আমি শুধু এতটুকু অনুরোধ করি, বা যদি কোনো আইনের লোক বা কোনো প্রশাসনের লোকে দেখেন আমার এই ভিডিওটা, আমার এতটুকু হাত জোর করে অনুরোধ করলাম, আমার একটু আইনি সহায়তা করুন, আমার সন্তান বাবুকে ফিরিয়ে দিন। ও না আসে না আসুক, আমার কোনো আফসোস নেই, আপত্তি নেই। ও আমার ভাই লাগা সুখে সংসার করুক, এটা আমার আর কোনো সে নেই। কারণ যে ভাই রক্ত হইয়া রক্তের সাথে বেইমানি করতে পারে, ওরা বলতো যে আমাকে চামড়া দিয়ে জোতা বানিয়ে দিলে আমার ভাই ঋণ শোধ করতে পারবো না। এটা শুধু আবেগ দিয়ে বলছে, বিবেক দিয়ে বলে নেই। যে আবেগ দিয়ে না বলতো তাহলে আজকে বিবেক থাকলে এই কাজটা করতে পারতো না। আমি শুধু একটা আফসোস নিয়ে দূরে চলে গেলাম যে আমি কি করলাম, কাদের জন্য করলাম, আমার আর কোনো বলার ভাষা আসে না। আমি কাদের জন্য করলাম আর কার জন্য করলাম। যখনই আমি একা হই তখনই আমি আর কোনো কিছু মনে রাখতে পারি না। আজকে একটা কাস্টমারে বিল করি, আমার মানে মানুষ, এটা আমার নিজের গর্ব করে বলি না, আমি মানুষের সাথে খুব ইজিভাবে মিশি, এবং আমার কোম্পানির লোকে বলে যে মুনির ভাই খুব সহজে মানুষের সাথে মিশতে পারে। এত গভীরে যায় একটা কাস্টমারের সাথে কথা বলি, বিল করি, নাম মানে পুরো অ্যাড্রেসটা লিখি, কালকে আসলে ওই লোকটার কথা মনে থাকে না। আমার মানসিক রোগ হয়ে গেছে, আমি মনে রাখতে পারছি না কোনো কিছু। আমি মানে আমার এই এতটা বছর জীবন থেকে হারিয়ে গেছে আমার, এর জন্য কোনো আফসোস নাই। পিছনে যা গেছে আমি শুধু আমার সন্তানের নিয়ে বাঁচতে চাই। আমার সবাই বলে যে আবার দ্বিতীয়বার বিয়ে করো না। আমার জীবনে মানে আমার সন্তানের জীবনে আমি চাই না কোনো সৎমা আসুক, কারণ আমার আপন মা থাকলে আজকে আমার জীবনটা এই পর্যায়ে আসতো না। আমার আপন মা বলে তুই কেস কর, মামলা কর, আমি তোর পাশে আছি। আজকে 2 মাস হয়ে গেছে আমার মা আমার কাছে একটা ফোন দিয়ে যোগাযোগ করে না। আমি তো ফোন দিয়ে যোগাযোগ করি না, কারণ আমার ভিতরে কষ্ট যে সে আমার আপন মা হইলে পারতো না, কিন্তু সে তো মা, আমি তার পেটে হইনি, আমি তার জন্য কিছু করছি সেটা বলবো না, কারণ আমি সন্তান হিসাবে করছি, এটা আমার দায়িত্ব ছিল। তারও তো দায়িত্ব ছিল যে আমার সন্তানরা খাইয়ে আছে না খেয়ে আছে, কোন পর্যায়ে আছে। আমার মা তো ঠিকই খায় ঘুমায়, আমার ভাইরা তো ঠিকই খায় ঘুমায়, ওরা দিব্যি সংসার করে। ছোট শালিটা বাড়িতে ছিল,
আমার মানে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আমার কথা দিছে যে কোনো একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি ওরে নিয়ে সংসার করবো না। তো আমি বললাম যে না, তুমি তো তোর সংসার তুই ঠিক রাখ, তবু আমার স্বর্ণ অলংকার যা নিছে, আমার টাকা পয়সা যা নিছে, আমার সন্তান ফিরিয়ে দিতে বলো, উনি আমার সংসার না আসলে না আসুক। তো বলছে যে আমারটা ফয়সালা করিয়া ও এটা সেপারেট হইব, কিন্তু ও আমার সাথে প্রতারণা করলো, তা আমি আর কারে বিশ্বাস করব? আমি এখন নিজেরও তো আর বিশ্বাস করি না যে যে সন্তান হয়ে বাবার সাথে প্রতারণা করতে পারে। আমি তো কখনই ওদেরকে ভাইয়ের চোখে দেখিনি, আমি তো সবসময় মনে করছি ওরা আমার সন্তান, আমার আপন ভাই বোন সব ছিন্ন বিচ্ছিন্ন করছি। হয়তো বা আমার ভাই বোনের অভিশাপ আমার গায়ে লাগছে, এই জন্য আজকে আমার রাস্তার রাস্তায় কাঁদতে হয়। রাত 3টা 4টা 5টা বাজে আমার চোখে ঘুম আসে না। যেদিন আমি ঘুমের ওষুধ খাই 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই, তারপর আর ঘুম আসে না। যেখানে আমি থাকতাম সবাই আমাকে নায়ক বলে ডাকতো, আমার চেহারা নায়কের মতো ছিল, এত সুন্দর ছিলাম আমি। আমার ছবিগুলো আপনি হয়তো চাইলে দিতে পারবো। আমার এখন ঘুম নাই, নিদ্রা নেই, খাওয়ার নেই। আমি কবে কোন রাতে আমি রাত্রে পুরোপুরি ঘুমাইছি আমার মনে নেই। আমি কোন দিন পেট ভরে ভাত খেয়েছি আমার মনে নেই। আমি খাইতে গেলেই আমার সন্তানের কথা মনে পড়ে, আমি শুইতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। আমি চাই না আমার মতন আমার এই জায়গায় কেউ আসুক। আমি চাই না যে কেউ এরকম অন্ধবিশ্বাস করুক। আমি চাই না যে সরলতার সুযোগ নিয়ে ওরা যে কাজটা করছে, আমি এর জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি আমার বিচার চাই। আমি তো ওনাকে ঠকাই নেই, উনি আমাকে ঠকিয়ে গেল। আপনার সন্তানের সঙ্গে আপনার দেখা হয় না বা কথা হয় না কতদিন? 3 মাস হয়ে গেছে, দেখা হয় না, কথা হয় না। এবং এই 3 মাসে কি আপনার ছোট ভাই সাথে কথা হয়েছে? তাকে বলেন নাই যে আমার সন্তানটার সাথে আমার সাথে কথা বলতে দে বা দেখা করতে দে? না, কথা বলতে দিলে মনে করেন আমার ওয়াইফের নাম্বার তো বন্ধই ছিল। আমার মামি শাশুড়ির নাম্বারে ফোন করলে ওরা বাজে বিহেভ করতো, যে আমি ফোন না দেই, আমার সন্তানটা আমার কাছ থেকে কাড়িয়ে নিব, সন্তানে ভুলে রাখবো যে তোর বাবা তোর কোনো খোঁজ খবর নেই, এটা বলবো। লাস্ট 3 মাস আগে আমি ওর জন্য স্যান্ডেল নিয়ে গেছি আর জামা কাপড় নিয়ে গেছি। পরে বললো বাবা আমার স্যান্ডেলই আমার পায়ে ছোট হয়। আমার এরকম পায়ে দিয়ে দেখাইলো বাবা স্যান্ডেলগুলো ছোট হয়। আমি স্যান্ডেলগুলো ঢাকা আবার নিয়ে আসছি। আমি সেই কুমিল্লা থেকে 600 টাকা ভাড়া দিয়া আসা যাওয়া, 600 টাকা ভাড়া, অথচ বাচ্চার জন্য জুতা কিনছি 200 টাকা, 180 টাকা দিয়া। আমার বাচ্চার শখের জিনিস শখ পছন্দ হয়েছে, এইটাই আমার লাগবো। দোকানদার বলছে ভাই এইটাই চেঞ্জ করে বড় জোড়া দিবেন, কিন্তু ওই বাচ্চা আর তো তারই বেড়ে দিতে পারি নাই। পরে ওর ওষুধ আর দেখা হয় নাই। আমি চাই না যে কোনো বাবা সন্তান হারাইয়া রাস্তায় এরকম কাঁদুক বা কষ্টে থাকুক। মানুষ অভিনয় করে হাসতে পারে ভাই, কাঁদতে পারে না। আমি আমার ইচ্ছা করে আমি বুক খুলে চিৎকার করে আমার বাচ্চাটাকে ডাকি যে আমার আওয়াজটা এত জোরে হোক, আমার বাচ্চারা শুনুক যে আমার বাবা আমাকে ডাকছে। ও এত বড় নিষ্ঠুর, এত বড় বেঈমান, ও একটা ফোন দেয় না যে ঠিক আছে আমাদের সাথে কথা না বলুক, হ্যাঁ আর বাচ্চার সাথে কথা বলুক, আমার নাম্বার তোদের কাছে আছে। আমার বাচ্চারা যদি আমার ফোন দেয় আমি কি কথা বলবো না? আমি তো ওদেরকে খুঁজবো না, আমি তো বাচ্চাদের সাথে কথা বলবো। ওরা বাচ্চারা ফোনে ধরায় দেয় না। এখন কোথায় আছে তাও জানি না। এমনি জানি যে কাটাপানি অফিসে চাকরি করে, কিন্তু আজকে তো শুক্রবার, আমিও যেখানে কাজ করি সেখানে আজকেও বন্ধ, ওরও বন্ধ, আসে তার পাইলাম না। তো উপরে আল্লাহর উপর ছাড়িয়া দিছি, আল্লাহ যা করে, এছাড়া তো আর করার কিছু নেই। যেহেতু আইনের দিক দিয়ে আমি চেষ্টা করি, আমি ব্যর্থ, আমি সফল হতে পারলাম না। যদি কোনো দয়াবান লোক থাকেন, আমার হাত জোর করে অনুরোধ করছি আপনাদের কাছে, আমার একটু সহযোগিতা করুন। আমি টাকা পয়সা সাহায্য চাই না, আমি চাই যে আমার ন্যায় বিচারটা আমি পাই। একটা লোক আমার পাশে এসে দাঁড়ান। আমি যে আমার আপন ভাই বোনের পাশে দাঁড়ানোর মতো আমার মুখ নাই, আমার ওই স্থানটা নাই, ওই স্থানটা আমি ত্যাগ করে আসছি। আমি বলছি যে আমার আপন ভাই বোন আমার জীবন থেকে ত্যাগ হইতে পারে, আমি মুমিন আকবর আমি ত্যাগ করতে পারবো না। আমার মৃত্যুর শেষ অবধি পর্যন্ত, আমার নাকে দম থাকা পর্যন্ত আমি ওদের পাশে আছি, পাশে থাকবো। কেউ কোনো কথা বললে আমার বোঝেন তো সৎ মা তো একটু খুনসুটি হয়, আমার ভাই বোনের সাথে হয় বা আমার ভাবিদের সাথে হয়। হলো যদি কেউ আমাকে বিচার দিত তোর মা এরকম বলছে ওরকম বলছে, এটা আমি মাথায় নিতাম না। আমি তাদের সাথে মানে বলতাম যে হয় ঠিক আছে, আমি জিজ্ঞেস করুন বলবো কেন, উল্টা বলে মার পক্ষ হয়ে ওদের সাথে ঝগড়া করতাম, ওদের সাথে মনোমালিন্য হইতো, করতাম। কিন্তু আজ জানলাম যে
গর্ভধারিণী মা সারা পৃথিবীতে কেউ আপন হয় না। আমার মা তো ঠিকই ঘুমায়, ঠিকই খায়, তার ছেলেদের সাথে ঠিকই যোগাযোগ রাখছে। আমি যে খাইয়া আছি না খাইয়া আছি তো যোগাযোগ করি রাখে না, কারণ ওনার মনে তো সই না। আমার মা থাকলে তো মায়ের মনে সইতো, ওনার মনে তো আর সইব না। মনির ভাই, এখন আপনি তাহলে ফাইনালি চাচ্ছেন দুটো ব্যাপার, একটা হচ্ছে যে এই ঘটনার একটা আইনি সহায়তা, একটা বিচার হোক, সেটা আপনি চান। আপনার সম্পদ আর কি, যা সোনা দায়না গহনা টাকা নগদ টাকা যা ছিল, আপনার স্ত্রী, সাবেক স্ত্রী যেহেতু আপনাকে উনি ডিভোর্স দিয়েছেন, উনি নিয়ে গেছেন আপনার বাড়ি থেকে আপনার সম্পত্তি বা আপনার সম্পদ নিয়ে গেছেন। আপনি চান যে এই প্রতারণার বিচার হোক, এক। দুই, আপনি আপনার সন্তানকে ফেরত চান। অবশ্যই একটা যৌক্তিক সন্তানের সঙ্গে আপনার যে যৌক্তিক দেখা সাক্ষাৎ হওয়ার যে সুযোগ, সেটা আপনি চাচ্ছেন, এই তো? আমি এক লয়ারের সাথে কথা বলছি, উনি বললো যে 8 বছর যেহেতু বাচ্চার বয়স হয়ে গেছে তাহলে ওর মা পাবে না, আপনি পাবেন। কিন্তু উনি তো ওরে মানে ব্রেন ওয়াশ করিয়া ভুলিয়া ফেলাইছে। ও বলবো যে আমি আমার আম্মুর সাথে আমি আম্মুর কাছে থাকতে চাই। এই ঘটনা যারা দেখছেন, ঢাকা এক্সপ্রেসের স্টুডিওর এই ঘটনা যারা দেখছেন, তাদের মধ্যে যদি কেউ থাকেন যারা মনির ভাইকে, মনিরুল ইসলামকে আইনি সহায়তা দিতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এক। দুই হচ্ছে এই সন্তানটি, মনির ভাই কান্নাকাটি করছেন তার সন্তানের জন্য, তার একমাত্র পুত্র সন্তান, যাকে 3 মাস ধরে উনি দেখেন না, এবং উনি এতটাই আবেগতাড়িত হয়ে গিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি স্টুডিওতে কান্নাকাটি করছেন সন্তানকে। খুব স্বাভাবিক, একজন বাবা যখন তার সন্তানকে 3 মাস টানা দেখতে পায় না, এবং উনি অনিশ্চিত যে দেখতে পাবে কিনা, এবং উনি ইতিমধ্যে জেনে গেছেন যে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গিয়েছেন, এবং এই সন্তানকে উনি আর আগের মতো নিয়মিত পিতৃস্নেহে মানুষ করতে পারবেন না। একটা অবস্ট্যাকল তৈরি হয়ে গেছে, যে সমস্যা উনি নিজেও ফিল করেছেন। ওনার বাবা মারা গিয়েছেন, ওনার মা মারা গিয়েছেন অল্প বয়সে, উনি অনেক কঠিন পৃথিবী দেখে এসেছেন। উনি হয়তো সে ভয়টাই পাচ্ছেন ওনার পুত্র সন্তানের ব্যাপারে। যারা দেখছেন, এই কোনোভাবে যদি কেউ আইনি সহায়তা করতে চান মনিরুল ইসলামকে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমরাও চাইবো যত দ্রুত সম্ভব মনিরুল ইসলাম ভাই যেন তার সন্তানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মানবিক গল্পের অমানবিক পরিণতি শোনার জন্য। ভালো থাকবেন সবাই।